শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো। তীব্র গরম এবং হিট অ্যালার্টের মধ্যেই খুলেছে দেশের সব স্কুল এবং কলেজ। তবে প্রথম দিনে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 50% শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। চলমান তাপপ্রবাহে স্কুল বন্ধ রাখার পক্ষে অভিভাবকরা। এদিকে যশোরে একটি স্কুলে হিট স্ট্রোকে এক শিক্ষক মারা গেছেন। তবে শিক্ষামন্ত্রীর দাবি, মাত্র 5টি জেলায় তাপপ্রবাহের কারণে স্কুল বন্ধ রাখার যৌক্তিকতা নেই। সেলিম মালিকের রিপোর্ট। রোববার সকালে সূর্য ওঠার পরপরই ভ্যাপসা গরমে অনেকটাই ত্রাহি অবস্থা জনজীবনে। এমন পরিস্থিতিতে স্কুলে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। আবহাওয়া অধিদপ্তরে জারি করা হিট অ্যালার্টের মধ্যে স্কুলে আসা নিয়ে বেশ চিন্তিত বেশিরভাগ শিক্ষার্থী। আমার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাই ভালো, কারণ এই গরমে সবাই তো অসুস্থ হবে। পড়াশোনা তো আমরা বাসায় ঠিকই করছি, কারণ গরম হোক আর যাই হোক পড়াশোনা তো চালাতেই। একটু গরম কমলে খোলা উচিত ছিল, কারণ এখন অনেকেই আসবে না। তীব্র গরমে সন্তানের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরাও। চাচ্ছে আরো একটু পরে হইলেও হয়তো হতো, কিন্তু বাচ্চারা আর ঘরে থাকতে চাচ্ছে না। খোলা যেহেতু আমাদের তো অবশ্যই স্কুলে আসতে হবে, কথা বলছেন তাপমাত্রার কারণে আরো কয়েকদিন বন্ধ থাকলে একটু ভালো হতো আর কি। আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারতো, প্রায় তো মাস তো শেষেই, অনলাইন শুরু করতে পারতো। এত টেম্পারেচার এই ছোট বাচ্চা দেওয়ার পক্ষে না। এদিকে রাজধানী সহ বড় শহরগুলোতে তেমন লোডশেডিং নেই। প্রতিষ্ঠানগুলোতে রয়েছে পর্যাপ্ত বৈদ্যুতিক পাখার ব্যবস্থা। তবে ঠিক উল্টো চিত্র গ্রামের স্কুলগুলোতে। অসহ্য গরমে হিটস্ট্রোকে মারা গেছেন যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক স্কুলের শিক্ষক আহসান হাবিব। এমন বাস্তবতায় রাজধানীতে একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, মাত্র 5টি জেলায় তীব্র গরমের কারণে স্কুল বন্ধ রাখার পক্ষে নয় মন্ত্রণালয়। 5টি জেলায় তাপমাত্রা 40-এর উপরে যাওয়ার পূর্বাভাসের উপরে ভিত্তি করে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়। সেই জন্যই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথেও কথা বলেছি যে শুধুমাত্র আমাদের যেটা হচ্ছে যে ঢাকা শহরে টেম্পারেচার তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের বিদ্যালয়ের সিদ্ধান্ত নেওয়ার মানসিকতাটা আমাদের পরিহার করতে হবে। তবে কোন জেলার তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকলে সেই জেলার স্কুল বন্ধ রাখা যেতে পারে বলে মত দেন তিনি। সেটা বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাটাও পরিবর্তন করতে পারেন। এটা সেলিম মালিক, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে হাতিরঝিল থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, দিন শেষে তীব্র তাপদাহের এখন কি অবস্থা এবং সাধারণ মানুষ, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে এই পরিস্থিতি সামাল দিচ্ছে? তানি, আমি এই মুহূর্তে রয়েছি হাতিরঝিলের যে ফুট ওভার ব্রিজ রয়েছে, আমি ঠিক সেই ফুট ওভার ব্রিজের উপরে। আপনি দেখতে পাচ্ছেন যে সেই ফুট ওভার ব্রিজে কিন্তু অনেক মানুষ রয়েছে, তারা কিন্তু আশেপাশের থেকেই এসেছেন। এখানে অনেকটা বাতাস রয়েছে, এই একটু স্বস্তির জন্য কিন্তু তারা এখানে এসেছেন। এবং হাতিরঝিলের দুই পাশে আশেপাশের যারা মানুষ রয়েছেন তারা বাসায় সহ্য করতে না পেরে কিন্তু তারা এখানে একটু স্বস্তির জন্য এসে এখানে রয়েছেন। তো প্রতিদিনই এই দৃশ্য আসলে দেখা যাচ্ছে এবং পুরো ঢাকা শহরের প্রায় একই দৃশ্য। এবং যেসব এলাকায় একটু স্বস্তি পাচ্ছেন, গাছপালা রয়েছে, সেখানে এসে কিছুটা স্বস্তি খুঁজছেন মানুষ এখন। তো আপনি জানেন যে বেশ পুরো মাস জুড়েই কিন্তু তাপ প্রবাহ চলছে এবং আজকে এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা রয়েছে 34 ডিগ্রি, কিন্তু তাপ প্রবাহ রয়েছে প্রায় 46 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে আসলে গরম কিন্তু কমছে না, সন্ধ্যা হলেও গরম কমছে না, যার কারণে বিদ্যুৎ যাচ্ছে না, কিন্তু গরম ফ্যানের বাতাসেও কিন্তু গরম সহ্য করতে না পেরে তারা কিন্তু এখানে এসে একটু প্রাকৃতিক বাতাসে তারা আসছেন। এছাড়া আপনি জানেন যে সারা দেশেই কিন্তু দেশের ঢাকা সহ 25টি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ এখনো বইছে এবং এই মাস পুরোটা এভাবেই চলবে। এবং আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে আগামী মাসের শুরু থেকে হয়তো এটা কমে আসবে। তো কিন্তু এখানে যারা বেশি কষ্টে রয়েছে তারা কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, তারা কিন্তু রিক্সা চালক থেকে শ্রমিক যারা রয়েছেন বিশেষ করে, তারা কিন্তু খুবই বিপদে আছেন। তারা যারা রিক্সা চালক তারা সারাদিন চালাতে পারছেন না, কিছুক্ষণ চালানোর পরে তারা বিভিন্ন রাস্তার পাশে তারা কিছুটা স্বস্তি নেওয়ার চেষ্টা করছেন। এবং এভাবেই কিন্তু আসলে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন এবং যারা শ্রমিক পেশার মানুষ রয়েছেন তারা কিন্তু খুব বিপদেই আছেন। আর এছাড়া সারা দেশে কিন্তু আজকে বেশ কয়েকজন হিট স্ট্রোকে মারা গেছেন। তো সবাই আর কি এইভাবে তাপমাত্রা যেভাবে বইছে এভাবে সবার
সবাই বিপদে আছেন। এখন দেখা যাক, আবহাওয়া অফিস জানিয়েছে যেটা আগামী মাসের শুরু থেকে হয়তো তাপমাত্রা কিছুটা কমবে। তো এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকা শহরে তাপমাত্রা আসলে তাপ প্রবাহটা একটু এখন বেশি যাচ্ছে। তো যার কারণে ঢাকা শহরে স্বস্তি নেওয়ার জায়গাও কম, তো এখানেই এসে তারা স্বস্তি খুঁজছেন। তানি, শরীয়ত, ধন্যবাদ আপনাকে। মাদারীপুরে হিট স্ট্রোকে 2 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ব্যবসায়ী শাহাদাত সর্দার ও কৃষক মুসলিম ঘরামি। জানা গেছে, সকালে কালকিনির পশ্চিম শিকারমঙ্গলের প্লাস্টিক কারখানার ব্যবসায়ী শাহাদাত সর্দার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। অপরদিকে বাড়ির পাশে পাটের জমিতে কাজে যান ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের কৃষক মুসলিম ঘরামি। কাজের ফাঁকে প্রচণ্ড রোদে হিট স্ট্রোকে মৃত্যু হয় মুসলিমের। পরে দুপুরে পরিবারের লোকজন জমি থেকে উদ্ধার করে তার মরদেহ। নতুন করে 3 দিনের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। দেশের ওপর দিয়ে চলমান দাবদাহ পরবর্তী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। সকালে অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। তীব্র দাবদাহে জনজীবন অস্বস্তিতে পড়েছে, শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে। খান আলমিনের রিপোর্ট। 50 ঊর্ধ্ব খলিলুর রহমান 25 বছর ধরে রিকশা চালাচ্ছেন ঢাকায়। তীব্র তাপদাহেও জীবিকার টানে প্যাডেল চালাতে হয় তাকে, কিন্তু বেশিক্ষণ পারেন না। সকাল থেকে 10টা-11টা বাজলেই শরীর আর কুলোয় না। অন্য বছর এই সময়ে যেখানে দুপুর পর্যন্ত অনায়াসে ঘোরাতেন রিকশার প্যাডেল। যায় তখন তো আর কাজের করতেই পারি না। কালকে ধরেন ঘন্টা 3 চালাইছি না, একবারে অসুস্থ শুয়ে আছি না। শ্রমজীবী সবার অবস্থাই খলিলুরের মতো। গত বছরে এরকম ছিল না, এবার এক অতিরিক্ত গরম, সকাল থেকে 10টা পর্যন্ত চালায় যান। দেশের মধ্যে সবচেয়ে বেশি তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গায়। টানা 2 দিন চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ 42.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সেখানকার মানুষের অবস্থা আরো ভয়াবহ। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। তাপমাত্রা গরম, এই গরমে খুবই প্রচন্ড কষ্ট হচ্ছে। হাওয়া বাতাস নেই, অল্প জায়গার ভিতরে অনেক মানুষ, এর ভিতরে খুব সমস্যা হচ্ছে। সমস্যার কারণে বাচ্চা আরো দুর্বল হয়ে পড়ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আবহাওয়া অফিস নতুন করে 3 দিনের সতর্কতা জারি করেছে, যেটি চলছে চলতি মাসের প্রথম দিন থেকেই। এই মাসে পুরোটা তাপপ্রবাহ ছিল এবং এর ধারাবাহিকতা কিন্তু আমরা বিভিন্ন সময় কিন্তু তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছি এবং এতে আমরা আজকে সকাল 9:30টায় আবার 72 ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছি। এই সময়ের মধ্যে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সিলেটে তাপপ্রবাহ নেই জানিয়ে আবহাওয়া অফিস বলেছে, চট্টগ্রামের সব জায়গায়ও তাপপ্রবাহ নেই। চিটাগাং অঞ্চলে কিন্তু সব জায়গায় তাপপ্রবাহ নেই। খান আলামিন, RTV, ঢাকা। গরমকে পুঁজি করে আগামী জুন মাস থেকে বেড়ে যেতে পারে মুরগির দাম। আগস্ট থেকে পরবর্তী 3 মাস দাম চরম পর্যায়ে পৌঁছানোর শঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, তীব্র গরমে প্রতিদিন লাখের উপরে মুরগি মারা যাওয়ায় বেশিরভাগকেই বাধ্য হয়ে বন্ধ করে দিতে হচ্ছে খামার। সরকারি পর্যায় থেকে এখনই ব্যবস্থা না নিলে আগামীতে ডিম ও মুরগির সংকট বাজারকে অস্থিতিশীল করে তুলবে বলে মনে করছেন তারা। আরো জানাচ্ছেন সুমন তানভীর। প্রত্যেকটা মুরগি অন্য কোনো সমস্যা নেই, শুধু গরমের কারণে, অতিমাত্রা গরমের কারণে মুরগিগুলো মারা যাচ্ছে। খামার ঠান্ডা রাখতে নানা ব্যবস্থার পরও প্রায় প্রতিদিনই নিজ খামারের মুরগির মৃত্যু দেখতে হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইলের প্রান্তিক খামারি মোহাম্মদ ফরহাদ হোসেনকে। গত 4 দিনেই তার 3000 মুরগির 200 মারা গেছে। হিট স্ট্রোকে সমস্ত মুরগি মরে যাচ্ছে। আমি প্রত্যেকটা সেটিং এর উপরে আমি ফ্যান লাগিয়ে দিয়েছি, প্রতিনিয়ত চালে পানি দিচ্ছি, তারপরে এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাচ্ছে। শুধু ফরহাদ হোসেন নয়, তীব্র গরমে প্রান্তিক খামারিদের প্রায় সবারই একই অবস্থা। ঘন ঘন পানি কিংবা ফ্যানের সংখ্যা বাড়িয়েও ঠেকাতে পারছে না মুরগির মৃত্যু। খুলনার পাইকগাছার তৈবুর রহমানের খামারটি অনেকটাই জলাধার বেষ্টিত, তারপরও গরমের হাত থেকে নিস্তার মেলেনি। তার 4টি খামারের মধ্যে এখন চালু মাত্র 1টি। অনেকেই আবার ছেড়ে দিচ্ছে ব্যবসা। 1000 মুরগির ভিতরে 8টা ফ্যান দিচ্ছি, 8টা ফ্যানেও মুরগি বাঁচাতে পারতেছে না। ফ্যানের বাতাসই গরম, মুরগি বারবার ভিজাই দিচ্ছি, মুরগিদের স্যালাইন দিচ্ছি, বারবার পানি দিচ্ছি, দিচ্ছি,
কিন্তু কোনোভাবেই মুরগি বাঁচাতে পারতেছে না। দাঁড়িয়ে থাকার মতো 300-400 বাচ্চা ছিল। পরবর্তীতে সব বাচ্চাগুলো মানে নেটের পর ছেড়ে ফ্যান ছেড়ে করার পরে কিছু বাচ্চা সুস্থ হয়েছে, তো মোটামুটি অর্ধেকেরও বেশি বাচ্চা ফাইনালি মারা গেছে। উপরে স্প্রিং হিলারের ব্যবস্থা, ঝর্নার ব্যবস্থা, তারপর আমরা গরম থেকে রক্ষা পাইতেছি না। প্রতিদিন মারা যাচ্ছে, প্রতিদিন 10টা 20টা 30টা করে মারা যাচ্ছে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে গত 2 সপ্তাহে দেশে 10 লাখের বেশি মুরগি মারা গেছে, ক্ষতি হয়েছে প্রায় 20 কোটি টাকা। সবচেয়ে বেশি মরছে ব্রয়লার। আমাদের প্রায় প্রতিদিন 1 লাখ মুরগি মারা যাচ্ছে, যার বাজার মূল্য 20 কোটি টাকা। আমাদের গত 10 দিনে আমাদের প্রায় 200 কোটি টাকা লস হয়েছে প্রান্তিক পর্যায়ের খামারিদের। এভাবে প্রান্তিক খামারিরা ব্যবসা গুটিয়ে নিলে আসছে জুনের মধ্যেই বাজার কর্পোরেটদের হাতে চলে যাওয়ার আশঙ্কা তাদের। তীব্র তাপদাহে প্রায় 15 থেকে 20 হাজার খামার এই ধাপে বন্ধ হবে, আর যদি বন্ধ হবে তখন আপনার বাজারে একটা সংকট সৃষ্টি হবে। কিন্তু কর্পোরেট গ্রুপদের খামার কিন্তু বন্ধ হবে না, কারণ তাদের কন্ট্রোল সেট, তারা কিন্তু রানিং থাকবে। অতএব আগামী জুন থেকে দাম বাড়া শুরু হবে। মুরগির বাচ্চা ও পোল্ট্রি ফিডে ভর্তুকি দিয়ে সংকট মোকাবেলায় সরকারের কাছে দ্রুত পদক্ষেপ চায় ব্যবসায়ীরা। সুমন তানভীর, RTV, ঢাকা। রোপণ করা গাছ বাঁচাতে নতুন করে 47 জন মালি নিয়োগ দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নগরবাসীকেও বৃক্ষ রক্ষা করার আহ্বানও জানালেন মেয়র আতিকুল ইসলাম। দুপুরে গুলশানে নগর ভবনের সামনে হিট অফিসারের পরামর্শে তাপদাহ থেকে রক্ষা পেতে উত্তরের নিবন্ধিত 30,000 রিকশা চালককে ছাতা, পানির বোতল এবং খাবার স্যালাইন বিতরণ কার্যক্রমে তিনি কথা জানিয়েছেন। গরম কমাতে ডিএনসিসি পার্কগুলোতে কৃত্রিম পানির ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান মেয়র। আমি রোশন হাজমে একবার না কয়েকবার বলেছি, আমি সেই ক্ষেত্রে যাদের বাড়ি পড়ছে, আমাদের যারা সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স আছে তাদেরকে আমরা এই রিকশাওয়ালাদেরকে 1টি করে ছাতা, 12টি করে ওট স্যালাইন এবং 1টি করে হাফ লিটারের কন্টেনার তাদেরকে দিচ্ছি। আমরা 47 জন মানের মাধ্যমে আমি অনুরোধ করব, এই কাজগুলো করব। সাথে সাথে আমি অনুরোধ করব নগরবাসীকে, আপনারা আমরা যে গাছগুলো লাগাবো এগুলোকে আপনারা দেখবেন। বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির 2 জন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সকালে রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলা বারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ISPR। পুলিশ জানায় মরদেহ দেখতে পেয়ে তাদেরকে খবর দেয় স্থানীয়রা। মরদেহ দুটির পরিচয় পাওয়া না গেলেও তাদের গায়ে KNF এর পোশাক ছিল। ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা ও থানচিতে KNF সন্ত্রাসীদের ধরতে চালানো হচ্ছে যৌথ অভিযান। এ পর্যন্ত KNF এর 78 জনকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্র এবং গুলি সহ 5 রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। ভোরে উপজেলার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোহিঙ্গা ক্যাম্পের D9 ব্লকে কয়েকজন সন্ত্রাসী অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অবস্থান নিশ্চিত হয়ে একটি বসতঘর ঘিরে ফেললে পালানোর চেষ্টা করেন তারা। সেখান থেকে 5 জনকে আটক করেন পুলিশ। আটক সবাই রাখাইনের সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মির সক্রিয় সদস্য। এদিকে টুরিস্ট পুলিশের অভিযানে কক্সবাজারে হোটেল, মোটেল জোন এবং সমুদ্র সৈকত এলাকায় বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত 8 অপরাধীকে আটক করেছে পুলিশ। বান্দরবানের পাহাড়ি এলাকায় অপরাধীদের বিরুদ্ধে র্যাব সহ যৌথ বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন র্যাবের নতুন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এই তথ্য জানিয়েছেন তিনি। ফরিদপুরের মধুখালীতে 2 সহোদরকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে বলেও জানান র্যাবের এই মুখপাত্র। আরও জানাচ্ছেন AR বাদল। চলতি মাসের শুরুতে বান্দরবনের থানচি এবং রুমায় ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF সন্ত্রাসীরা ঘটনা ঘটিয়েছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করে। তারপর অন্যান্য বাহিনীর সাথে অভিযানে নামে র্যাব। গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে। এ বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার নতুন পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, এ অপরাধীদের মূল উৎপাটনে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে। এটা নিয়ে যৌথ বাহিনী কাজ করছেন, র্যাব ও এই যৌথ বাহিনীর একটি অংশ।
যে ব্যাপারে আমরা যথেষ্ট অগ্রগামী হয়েছি এবং অচিরেই আমরা ভালো একটা রিপোর্ট আপনাদেরকে দিব। ফরিদপুরের মধুখালীতে 2 সহোদর হত্যার ঘটনা নিয়ে জোর তৎপরতা চলছে বলেও জানান র্যাবের এই মুখপাত্র। অপরাধীকে গ্রেফতার, অপরাধ শনাক্তকরণ এবং চূড়ান্তভাবে তাকে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সবসময় তৎপর থাকি। অবশ্যই এটা নিয়ে র্যাব কাজ করছে এবং অচিরেই আপনারা দেখবেন এর একটি সুফল আপনারা পাবেন। কিশোর গ্যাং এবং মাদক ব্যবসা নির্মূলে মদতদাতাদেরও ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মাদক এবং কিশোর গ্যাং এটি নিয়ে আমরা রীতিমতো মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এবং কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমরা আদেশ পেয়েছি এবং এদেরকে যারা প্রশ্রয়দাতা, যাদের মদতদাতা, আমরা তো তদন্ত করে এটার খুঁজে বের করবো এর মূলে কারা আছে এবং তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসব। নতুন এই মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম নৌবাহিনী থেকে র্যাবে যুক্ত হয়েছেন। তিনি 1995 সালে বাংলাদেশ অফিসার ক্যাডেট হিসেবে নৌবাহিনীতে যোগদান করেন। আমার দায়িত্ব পালন করেছি। AR বাদল, RTV, ঢাকা। কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পান না, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত। শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। 1954 সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। এই উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠন। এই সময় বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে ৭৫-এর 15ই আগস্টের হত্যাকাণ্ড জানিয়ে ওবায়দুল কাদের বলেন, খুনিদের মদত দিয়েছে জিয়া মোস্তাক চক্র। বাংলাদেশে জিয়াউর রহমান, খন্দকার, মোস্তাকরা খুনিদেরকে দুঃসাহস দিয়ে মানব সভ্যতার ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। বস্তুত পক্ষে এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি সূচনা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ নিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর প্রশংসায় বিএনপি লজ্জা পাওয়া উচিত। পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। জাতীয় পার্টিকে হুমকি দিয়ে নির্বাচনে নিয়ে আসা হয়েছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোন কারণে কার চাপে নির্বাচনে এসেছেন জাতীয় পার্টি সেটা তাদের পরিষ্কার করতে হবে। 42% লোক ভোট দিয়েছে। ভোটের দিন খুন খারাপি কোনো কিছুই হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। বর্তমান সরকারের ধারাবাহিকতায় স্থিতিশীল পরিস্থিতিতে দেশের উন্নয়নের ধারা অব্যাহত আছে বলেও জানান সেতুমন্ত্রী। বিপুল দেবরায়, RTV, ঢাকা। আওয়ামী লীগের কোনো নীতি নেই, তাদের নীতি লুটপাট আর দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করা, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের আয়োজনে বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে একথা বলেন তিনি। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও ঘনিষ্ঠজনদের দুর্নীতি লুটপাট লুকিয়ে রাখতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ব্যাংক লুটের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায়, এই কারণেই এই নিষিদ্ধ করা হয়েছে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে। ওদের কোনো আদর্শ নেই, ওদের আদর্শ হচ্ছে লুটপাট, ওদের আদর্শ হচ্ছে ব্যাংক লুট, ওদের আদর্শ হচ্ছে মানুষের অর্থ ভান্ডার লুট, জমি জায়গা দখল। যাদের আদর্শ নয় তারা যে কোনো কাজ করতে পারে। তৈরি পোশাক খাত ওভেন ক্যাটাগরিতে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2023 পেল বেঙ্গল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডিজাইনার ফ্যাশন লিমিটেড।
পেশাগত স্বাস্থ্য এবং সেফটি দিবসে দেশের 12টি খাতের 29টি কারখানা ও প্রতিষ্ঠান পেয়েছে এই সম্মাননা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সম্মাননা পদক তুলে দেন। শাকিলা করিমের রিপোর্ট। পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মাননা পদক প্রদানের আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সম্মাননা তুলে দেন। এবার তৈরি পোশাক ওভেন ক্যাটাগরিতে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2023 পেল বেঙ্গল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডিজাইনার ফ্যাশন লিমিটেড। এই অর্জন প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রতিটি সদস্যকে উৎসর্গ করেন ডিজাইনার ফ্যাশন লিমিটেডের পরিচালক জেসমিন আক্তার ও তাসফিয়া জসিম। আমি মনে করি আমার 3টা সন্তান, 2টা আমার ছেলে মেয়ে আর একটা হচ্ছে আমার এই গার্মেন্টস, সেজন্য আমার এই গার্মেন্টসের উন্নতিতে আমি খুবই খুশি। আজকে যে এই অ্যাওয়ার্ডটা পেলাম, এটা আমি আমার ফ্যাক্টরির সকল শ্রমিকদেরকে উৎসর্গ করলাম। আমরা কিন্তু শ্রমিকদের প্রায়োরিটি, ওদের ওয়েলবিইং এবং সেফটি মাথায় রেখে আমাদের গ্রিন ফ্যাক্টরি আসলে করা হলো। So we are committed to social justice and environmental health. We hope to work together with all the industry stakeholders to ensure a green and bright future for the garments industry where the well-being of workers are ensured. শ্রমিকের সুস্থতা নিশ্চিত না করে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব না বলে মন্তব্য করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস 2024-এর প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ। অর্থাৎ শ্রমিকের সুস্থতা এবং ভালো কর্মপরিবেশ প্রাপ্তি তার অধিকার, যা আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে সহায়ক হবে। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে মালিকদেরও দায় রয়েছে। যে সরকারের পাশাপাশি সকল শিল্প প্রতিষ্ঠানের মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শ্রমিক সংগঠন, দেশীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ সকলের সম্মিলিত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ এবং কর্মক্ষেত্রে তা যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা শ্রমিকদের জন্য আরও সুরক্ষিত পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারব। দেশের 12টি সেক্টরের 29টি শিল্প প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2023 প্রদান করা হয়। পুরস্কার হিসেবে 1 লক্ষ টাকা, একটি ক্রেস্ট, একটি মেডেল এবং একটি সার্টিফিকেট দেওয়া হয়। শাকিলা করিম, RTV, ঢাকা। এবছর কোরবানির জন্য পশু আমদানির কোনো সিদ্ধান্ত সরকারের নেই বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তিনি বলেন, গবাদি পশু আমদানি করার প্রয়োজন নেই। দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, গতবার 1,25,00,000 গবাদি পশু বাজারে ছিল, এর মধ্যে অবিকৃত ছিল 19 লাখ। সেই তুলনায় এবার 1,30,00,000-এর বেশি পশু সরবরাহের আয়োজন রয়েছে। কোরবানির পশুর বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলে জানান মন্ত্রী। আগামী কুরবানি ঈদের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে এবং কোনো ধরনের আমাদের গবাদি পশুর কোনো ঘাটতি, এই গবাদি পশু নিয়ে কোনো ধরনের মধ্যস্বত্বভোগীদের যেই একটা বাড়াবাড়ি থাকে, সেটির ব্যাপারে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে, অত্যন্ত সজাগের সাথে আমরা জিনিসগুলো অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। আমদানি করবার কোনো কারণ নেই, কোনো হেতু নেই। অবশেষে স্থগিত করা হয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহনের 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে মালিক শ্রমিক ঐক্য পরিষদের আলোচনায় এই সিদ্ধান্ত হয়। তবে দিনব্যাপী ধর্মঘটে চরম ভোগান্তি পোহাতে হয় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়িমুখী সাধারণ যাত্রীদের। রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন গন্তব্যের মানুষের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো। অনেকেই খুঁজেছেন বিকল্প উপায়। অভিযোগ উঠছে অতিরিক্ত ভাড়া আদায়ের। ডিসি মহোদয় আমাদেরকে বলেছেন, ওনার প্রতি আমরা আস্থা রেখে আবার যদি সেই দুর্ঘটনা বা আক্রমণের শিকার হয়, অথবা আমাদের অ্যাবি ট্রাভেলস এবং শাহমানুদের কোনো গাড়ি যদি ইচ্ছাকৃত তাদের আক্রমণের শিকার হয়, তাহলে আমরা
আমাদের আজকে ওনার আহ্বানে আমরা ধর্মঘটকে স্থগিত করে আমরা এরকম কোনো কিছু উদ্ভূত পরিস্থিতি হলে আমরা পুনরায় আমরা ধর্মঘটে যেতে বাধ্য হব। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে, তো এই পর্যায়ে কি অবস্থা, যানবাহন চলাচল শুরু হয়েছে কিনা এবং সাধারণ মানুষ তাতে স্বস্তি ফিরে এসেছে কিনা? জি রিজওয়ানা, যেমনটি বলেছেন আসলে ঠিক 12 ঘন্টা পরে ধর্মঘট স্থগিত করা হয়েছে। দুপুর 3টা থেকে বিকাল 6টা পর্যন্ত আসলে একটানা 3 ঘন্টা মিটিং হয়েছিল জেলা প্রশাসনের সাথে, এবং সেই সাথে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় ধর্মঘট স্থগিত হবে। তবে সিদ্ধান্তের আগেই মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে, সেটি হচ্ছে যেই সড়কটিতে গাড়ি পোড়ানো হয়েছে চট্টগ্রাম কাপ্তাই সড়কে, সেই সড়কটিতে পুলিশ প্রশাসনের সহায়তায় গাড়ি চালাবেন। সেজন্য কিন্তু মালিকরা, পরিবহন মালিকরা ধর্মঘট সিদ্ধান্ত থেকে প্রত্যাহার করে একই সাথে তারা জানিয়েছেন যদি তারা কিন্তু আবার ধর্মঘট করতে বাধ্য হবেন, এবং একই সাথে এই মুহূর্তে কিন্তু গাড়ি চলাচল শুরু হয়েছে। গাড়ি চলাচল শুরু হওয়াতে যারা সাধারণ যাত্রী রয়েছে তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে খুশি হয়েছেন। তারা যেহেতু সারা একেবারে গণভোগান্তি যাকে বলে, গণপরিবহনে গণভোগান্তির মতো অবস্থা সৃষ্টি হয়েছিল। সকাল 6টা থেকে বিশেষ করে যারা গার্মেন্টস কর্মী ছিল তারা কিন্তু সকালে অফিসে যেতে পারেনি, পায়ে হেঁটে রোদের মধ্যে তারা কিন্তু অফিসে গিয়েছেন, এবং একই সাথে যারা ডাক্তার দেখাতে যাচ্ছিলেন সকালবেলা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য তারা কিন্তু খুবই কষ্টের মধ্যে পড়েছেন। মাঝপথে এসে তারা কিন্তু আটকা পড়েছেন, এবং সেই জন্য তারা কিন্তু খুবই অবস্থা তাদের অন্যরকম অবস্থা ছিল। যেহেতু একে তো প্রচণ্ড রৌদ্র, তার ভিতরে আবার আসলে গণপরিবহন বন্ধ, সেজন্য তারা কিন্তু অনেক কষ্টের মধ্যে পড়েছেন। এবং একই সাথে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। যেই ভাড়া আসলে 50 টাকা, সেই ভাড়া নিয়েছিলেন 100 টাকা, এবং 100 টাকার ভাড়া 200 টাকা, 300-400 টাকা পর্যন্ত ভাড়া নিয়েছেন, 200 টাকার ভাড়া 400 টাকা পর্যন্ত নিয়েছেন। অনেকে বাধ্য হয়ে গিয়েছেন। আসলে সারাদিনেই যারা সাধারণ যাত্রী ছিল তারা সাধারণ খুবই ভোগান্তিতে পড়েছিলেন। এই মুহূর্তে কিন্তু আসলে যে সাধারণ যাত্রী যারা আছে তারা কিন্তু খুবই খুশি, যেহেতু গণপরিবহন আবার চালু হয়েছে, সেজন্য তারা কিন্তু খুবই খুশি হয়েছেন। এবং একই সাথে তারা জানিয়েছেন যাতে ভবিষ্যতে যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে, যেহেতু অপ্রীতিকর ঘটনা ঘটলে আবারও পরিবহন ধর্মঘট হতে পারে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। সেজন্য এই বিষয়টিকে মাথায় রাখতে বলতে যাতে অপ্রীতিকর কোনো ধরনের ঘটনা আর না ঘটে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রিজওয়ানা। সাইফুল, ধন্যবাদ আপনাকে। নোয়াখালীর সেনবাগে বৈশাখী মেলায় জুয়ার আসরের বিরোধিতা করায় খুন হয় কলেজ ছাত্র মাহিরুল ইসলাম শাওন। আর এই ঘটনায় এরই মধ্যে 3 আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে বাকি আসামিরা ধরা ছোঁয়ার বাইরে। এদিকে দ্রুত সব আসামির গ্রেফতার এবং বিচারের দাবি করেছে শোক সন্তপ্ত পরিবার এবং এলাকাবাসী। নোয়াখালী থেকে জাহাঙ্গীর পাটোয়ারির তথ্যছবিতে সাইয়েদ মাহমুদের রিপোর্ট। শাওনের মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার। থেকে থেকে জ্ঞান হারিয়ে ফেলছেন মা আঞ্জুমান আরা প্রকাশ রুমা। প্রাথমিকভাবে র্যাব 11 ও পুলিশ জানিয়েছে, সেনবাগের সেবারহাটের বৈশাখী মেলায় জুয়ার আসর বসাতে বাধা দেয়ায় গত 17 এপ্রিল সন্ধ্যায় শাওনকে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সেনবাগের রাজারামপুর গ্রামের বাসিন্দা শাওন ফেনীর দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের 2য় বর্ষে পড়ত। খুনের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার শামীম, নওশাদ ও ইয়াসিন বর্তমানে কারাগারে। তবে বাকি আসামিদের গ্রেপ্তারের আকুতি শাওনের পরিবারের। তোর কাছে আমার একটাই দাবি আমার পরিবারের পক্ষ থেকে, যে এই আসামিগুলো যেন সবাই গ্রেপ্তার হয়, সবার জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। হত্যাকারীদের বিচার দাবিতে নানা কর্মসূচি পালন করছে স্থানীয় বাসিন্দারাও। যারা এটা সাজু জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, না হলে ভবিষ্যতে আমাদের জন্য অন্ধকার নামে আসবে। যে বা যারা জড়িত থাকুক প্রত্যেকে এই মামলায় গ্রেপ্তার হবে। এর সম্ভাব্য স্থানে আমরা অভিযান পরিচালনা করছি প্রতিনিয়ত। এদিকে গত বুধবার নিহতের পরিবারের খোঁজ খবর নেন বেঙ্গল গ্রুপ ও RTV পরিচালক সাইফুল আলম দীপু। নিহত শাওন ও হামলায় আহত জাহিদুল ইসলাম পিয়াসের পরিবারের হাতে 20,000 টাকা করে সহায়তা দেন তিনি। এছাড়া যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন সাইফুল আলম দীপু। সাইয়েদ মাহমুদ, RTV।
জাল কাগজপত্রে বিদেশ যেতে না পেরে জয়পুরহাটের কালাইয়ে দালালের বাড়িতে অবস্থান নিয়েছে 6 যুবক। এয়ারপোর্ট থেকে ফিরে 10 দিনেরও বেশি সময় ধরে দালাল সুলতান মাহমুদ মাবুদের বাড়িতে আশ্রয় নেন তারা। এতে মানবতর দিন কাটছে তাদের। এলাকাবাসী, স্থানীয় প্রতিনিধি ও ভুক্তভোগীরা চান তাদের টাকা ফেরত সহ দালালের কঠোর শাস্তি। আর লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। জয়পুরহাট প্রতিনিধি রাশেদুজ্জামানের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নাদিরা সুলতানা। কেউ জমি বন্ধক রেখেছেন দাদন ব্যবসায়ীদের কাছ থেকে, চড়া সুদে ঋণও নিয়েছেন কেউ। পরিবারের হাল ধরতে তাজিকিস্তান যেতে এভাবেই জনপ্রতি 5.5 লাখ টাকা সংগ্রহ করে জয়পুরহাটের কালাইয়ের 6 যুবক তুলে দিয়েছিলেন একই উপজেলার জিন্দারপুর পূর্বপাড়া গ্রামের আদম ব্যবসায়ী দালাল সুলতান মাহমুদ মাবুদের হাতে। গত মার্চের 22 তারিখ ফ্লাইট হওয়ার কথা ছিল তাদের। দালালের সাথে ঢাকায়ও যান তারা, কিন্তু ভুয়া ভিসার কারণে 6 যুবককে বিমানবন্দরে আটকে দেয়া হয়। পরে দালাল মাবুদকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে গেলে কৌশলে পালিয়ে যায় সে। এরপরে মাবুদের বাড়িতে অবস্থান নেয় 6 যুবক। যেদিন আমাদের কাগজপত্র দিবে সেদিন ওই আবার বললো যে 1 টাকা ছাড়া আমি কাউকে এখান থেকে নিয়ে যাব না। জাল ভিসা, জাল বিএমইটি, মেন পাওয়ারও জাল ছিল, সেখানে আমাদের ইমিগ্রেশন আটকাইছিল। ওই অবস্থায় আসে আমরা সুলতান মাহমুদের বাসায় উঠছি। এদিকে মুঠোফোনে দালাল মাবুদ ভুক্তভোগী পরিবারকে নানা ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এ ঘটনায় ক্ষোভ জানান স্থানীয় জনপ্রতিনিধি। বেশ কিছু লোকের কাছে প্রায় 60 লাখ টাকার মতো প্রতারণা করেছে। এই প্রতারকের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভবিষ্যতে জানি আর কারো কাছ থেকে এরকম প্রতারিত করে টাকা পয়সা না নেওয়া পারে। অবশেষে জেলা শহরে পাওয়া যায় দালাল সুলতান মাহমুদ মাবুদকে। এ সময় সে নিজের দায় এড়ানোর চেষ্টা চালায়। কোনোদিন কোনো লোক আমার কাছে কমপ্লেন দিতে পারেনি যে আমি মাবুদ 10টা টাকা কারো মারে খাচ্ছে বা কারোর সঙ্গে প্রতারিত করছে, কিন্তু একটা সিন্ডিকেটের ভিতর পড়ে যায় আমার এই প্রবলেমগুলো বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে উপস্থাপন করতেছে। আর লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। ভুক্তভোগীদের সাথে আমরা বারবার চেষ্টা করতেছি, লোকাল চেয়ারম্যান সহ আমি নিজেও ওদের সাথে পার্শ্ব করেছি যে আপনারা থানায় অভিযোগ দেন, আমরা আইনি ব্যবস্থা নিব। যেহেতু এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায় নাই, আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। অভিযুক্ত দালাল মাবুদের প্রতারণার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে 6 যুবককে মানবেতর জীবন থেকে মুক্ত করার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। সারা দেশের লিগ্যাল এইড অফিসগুলো যাতে বিচার প্রার্থী সাধারণ মানুষের ভরসার জায়গা হয় সে বিষয়ে কাজ করতে নির্দেশনা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভায় এই নির্দেশনা দেন তিনি। এ সময় বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত মামলাগুলো যাতে সারা দেশের মানুষ আইনগত সহায়তা অফিসে গিয়ে আপোষ করতে পারেন সে বিষয়ে আরও মনোযোগী হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। রাজি হয় এবং ঢাকা লিগ্যাল এইড অফিসারের উপস্থিতিতে আমরা পৃথকভাবে ঢাকার লিগ্যাল এইড অফিসারগণ জুলাই 2015 সাল থেকে মার্চ 2024 সাল পর্যন্ত 1,10,436টি বিরোধ নিষ্পত্তি করেছেন। তারা যেহেতু বিচারক এবং আইনি বিধিবিধানের অধীনে মধ্যস্থতা করে থাকেন, তাই লিগ্যাল এইড অফিসগুলো এখন বিকল্প বিরোধ নিষ্পত্তিতে মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। নারী নির্যাতন প্রতিরোধ ও নারী বান্ধব রাষ্ট্র ও পুলিশি সেবার বৃদ্ধির লক্ষ্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও পুলিশি সক্ষমতা এবং সীমাবদ্ধতা বিষয়ে মত বিনিময় করল ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ। তেজগাঁওয়ে এই সভায় ডিএমপির উপকমিশনার ডক্টর হুমায়রা পারভিন বলেন, আগের তুলনায় ইনভেস্টিগেশন বিভাগের সক্ষমতা বেড়েছে। নারীরা যাতে ন্যায় বিচার পান সেই লক্ষ্যে তাদের পুনর্বাসন ও আইনি সেবা এবং নির্যাতনের মামলার তদন্ত কাজ দ্রুত গতিতে হচ্ছে। সহিংসতা প্রতিরোধে কুইক রেসপন্স টিম কাজ করছে। পর্যায়ক্রমে তা জেলা উপজেলা পর্যায়ে বাড়ানো হবে। সভায় যোগ দেয়া আলোচকরা নারী বান্ধব পুলিশের সেবা ও বিচার ব্যবস্থা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং নির্যাতনকারীদের কঠোর শাস্তির নিশ্চিত করা সহ বেশ কিছু দাবি তুলে ধরেন। দায়িত্ব গ্রহণ করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরী। সকালে সোসাইটির জাতীয় সদর দফতরে যোগদান করেন তিনি। দায়িত্ব নেওয়ার পর ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নতুন চেয়ারম্যান। পরে বনানী কবরস্থানে 15 আগস্টে শহীদ জাতির পিতার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। গেল বৃহস্পতিবার প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী 3 বছরের জন্য তাকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্ব দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে দুর্বৃত্তের গুলিতে বাবুল এবং ইউসুফ নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের একজনের বাড়ি বাংলাদেশের সিলেটে এবং অন্যজনের বাড়ি কুমিল্লা জেলায়। হামলাকারীকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন রাস্তা বন্ধ করে খুনিদের গ্রেফতারের অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। নিউ ইয়র্কের বাফেলো শহরে প্রায় 40,000-এর বেশি বাংলাদেশি বসবাস করেন। আর এই ঘটনার পরে বাফেলো বাংলাদেশি কমিউনিটিতে চরম ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র। বিক্ষোভ দমনে এখন পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 550 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। দমনপীড়ন সত্ত্বেও জোরালো হচ্ছে আন্দোলন, ছড়িয়ে পড়ছে নতুন নতুন বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই আন্দোলন ছড়িয়ে পড়েছে 25টি বিশ্ববিদ্যালয়ে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম অচল হয়ে পড়েছে। আন্দোলনে সমর্থন দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরাও, তারাও শিকার হচ্ছেন লাঞ্ছনার। আন্দোলনকারী এক শিক্ষার্থীকে পুলিশের জোর জবরদস্তি থেকে বাঁচাতে আসলে আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারোলাইন ফলিনকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যায় পুলিশ। ইসরায়েল আবারও মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে। এতে 5 জন নিহত এবং প্রায় 20 জন আহত হয়েছেন। এদিকে গাজা শহরের আল শিফা হাসপাতালের কাছে আরেকটি গণকবর পাওয়া গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গণকবর থেকে এখন পর্যন্ত 9টি মৃতদেহ পাওয়া গেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে। গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 33,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় 77,000 জন আহত হয়েছেন। টেনিসের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার যোগ্যতা অর্জন করলেন বাংলাদেশের মাশফিয়া আফরিন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক টেনিস পরিচালনা সম্পর্কিত একটি পরীক্ষায় অংশ নিয়ে এই যোগ্যতা অর্জন করেন মাশফিয়া। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ টেনিস ফেডারেশন। পরীক্ষায় অস্ট্রেলিয়া, চীন, ভারত, মালয়েশিয়া সহ 13 দেশের 16 জন অংশ নেয়। মাশফিয়া প্রথম বাংলাদেশি হিসেবে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন ITF এর হোয়াইট ব্যাচ রেফারির স্বীকৃতি পেয়েছেন। এর আগে 2000 সালে সারওয়ার মোস্তফা জয় ITF হোয়াইট ব্যাচ চেয়ার আম্পায়ারের স্বীকৃতি পেয়েছিলেন। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।